আর আমার আপনজনেরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। রুদ্রবার্তা মানেই আপনাদের সামনে আসা কোনো বিষয় নিয়ে ভাবানোর জন্য। আজ এখন যে বিষয় নিয়ে সে বিষয়ে যাওয়ার আগে আপনাদের মনে করি যে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত এবং মন দিয়ে দেখবেন। দেখার পরে যদি মনে হয় আমি ঠিক বলেছি তাহলে লাইক করবেন, না যদি মনে হয় আমি ভুল বলেছি ডিসলাইক করবেন, কিন্তু শুধু শুধু চলে যাবেন না। আর শেষ কথা বলে রাখি আপনাদের, সেটা হচ্ছে এই ভিডিওটা দেখার পরে অনেকেই আমার সম্বন্ধে অন্য কথা বলতেও পারেন, ভাবতেও পারেন, কিন্তু যেটা সত্যি সেটা সত্যিই থাকবে। শুনতে থাকুন রুদ্রবার্তা। গোটা দেশের কেন বলবো, গোটা বিশ্বেরই নজর এখন পশ্চিমবঙ্গের দিকে চলে গেছে। মানে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালি যারা আছেন তাদের নজরও আছে, এবং যারা রাজনীতি সচেতন ভারতবর্ষের বুকে তাদের প্রত্যেকেরই নজর প্রায় বাংলার ভবানীপুর উপনির্বাচনের দিকে। গতকাল আমি একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে দুখানা ভুল আমাকে আপনারা ধরিয়ে দিয়েছেন। প্রথম কথা হচ্ছে আমি গণেশ চতুর্দশী বলেছিলাম, যেটা হওয়া উচিত ছিল গণেশ চতুর্থী। এটা ভুল করে বলেছি এবং ভুল করার জন্য আমাকে ক্ষমা করবেন। যারা যারা ঠিক ধরিয়ে দিয়েছেন, ফোন করেও বলেছেন, তাদের প্রত্যেকের কাছে আমি কৃতার্থ। কারণ আমি রাজনীতিবিদ নই যে ভুলটা স্বীকার করব না। ভুল স্বীকার করব, তার কারণ হচ্ছে ভুলটা ভুলই হয়। দ্বিতীয় কথা, আপনারা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন হারেনি, এ কথাটা ভুল। না, আমি বলতে চেয়েছিলাম এক, কিন্তু হয়ে গেছে আরেক, যদিও এটাও আমার ভুল। কারণ আমি বলতে চেয়েছিলাম বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন হারের সম্মুখীন হয়নি, মানে যেদিন থেকে তিনি দাঁড়াচ্ছেন। উপনির্বাচন করেই তিনি আবার এসেছিলেন যখন তিনি মুখ্যমন্ত্রী হন। কাজেই আবার একটা উপনির্বাচন আসছে, সেখানে তিনি আবার দাঁড়াচ্ছেন, কিন্তু সেই নির্বাচনে দাঁড়ানোর মধ্যে তিনি এই প্রথম হারলেন, মানে নন্দীগ্রাম। এটা বলতে গিয়েছিলাম আমার ভুল হয়েছে এবং তার জন্যও ক্ষমা করবেন। কারণ ভুল থেকে আমরা শিখি, আমাদের ভুল হতেই পারে। এবার আমি যে কথাটা বলছি, উপনির্বাচনের প্রার্থী ডিক্লেয়ার করা হয়েছে প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এখানে এই প্রার্থীকে নিয়ে, বিজেপির প্রার্থীকে নিয়ে কারোর মনে কোনো সংশয় নেই। সবাই বলছেন ভালো হয়েছে, প্রত্যেকজন, প্রায় প্রত্যেকেই। আমার দেখা যে সমস্ত ইউটিউব চ্যানেল আছেন যারা একটু বিরোধী কথা বলেন, মানে এই সরকার বিরোধী কথা বলেন, তারা প্রত্যেকেই প্রায় বলেছেন প্রিয়াঙ্কা টিবরেওয়ালই হচ্ছে ফিটেস্ট ক্যান্ডিডেট বিজেপি। যদিও আমার চিন্তা ছিল আলাদা, কিন্তু হতেই পারে আমি রাজনীতি অতটা হয়তো বুঝি না যেটা তারা বোঝেন। তো সেখানে দাঁড়িয়ে তারা যেটা বলেছেন সেটাই হয়তো ঠিক। প্রিয়াঙ্কা টিবরেওয়ালের চেয়ে ভালো কেউ ক্যান্ডিডেট নেই। আমার চোখে ছিল বিশ্বজিৎ সরকার। তার কারণ হচ্ছে যে কথাটার পরিপ্রেক্ষিতে ভিডিও করতে হয়েছে অনেককে, যে ফিরহাদ হাকিম বলেছেন কে এই প্রিয়াঙ্কা টিবরেওয়াল, খায় না মাথায় মাখে। এই যে কথাটা বলেছেন, এটা বিশ্বজিৎ সরকার হলে তিনি বলতে পারতেন না। কারণ তিনি যদি বলতেন কে এই বিশ্বজিৎ সরকার, খায় না মাথায় মাখে, জনগণ হেসে বলতো এই ব্যক্তিটি হচ্ছে সেই ব্যক্তি যার ভাইকে তোমরা নৃশংসভাবে খুন করেছিলে। যাই হোক, এসব কথা এখন অতীত, বলাও যায় না বলাও তা। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই পশ্চিমবঙ্গের এবং সেন্ট্রালে থাকা কার্যকর্তারা বুঝেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে পারেন একমাত্র জননেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, আর সমস্ত কেউই পারেন না। এবং বিশ্বজিৎ সরকার তো অনেক দূরের, কারণ বোড়েরা সারা জীবনই বোড়ে থাকে রাজনীতিতে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় একসময় রিজানুর রহমানের দাদাকে দাঁড় করিয়েছিলেন এবং জিতিয়ে নিয়ে এসেছিলেন, সেটাও ছিল বিধানসভা নির্বাচন, কিন্তু সেটা ছিল তৃণমূল কংগ্রেসের চয়েস, মমতা বন্দ্যোপাধ্যায়ের চয়েস। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসে যেটা ডিসিশন নিতেন সেটাই ঠিক। কিন্তু বঙ্গীয় বিজেপি মানে হচ্ছে ভারতীয় জনতা পার্টি, সেখানে সেন্ট্রাল লিডারশিপ এবং রাজ্য নেতারা যেটা ঠিক করবেন সেটাই ঠিক কথা। এখানে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা টিবরেওয়াল সম্বন্ধে বলা যায় তিনি লড়াকু নেত্রী, লড়েছেন আইনজীবী হিসেবে। যদিও তার লড়াই এবং সমস্ত কিছু নিয়ে আমার ভিডিও ছিল, যে লড়াইটা নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে হয়েছে, অর্থাৎ নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে যে পিআইএল করা হয়েছিল হাইকোর্টে, সেখানে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা টিবরেওয়াল করেছিলেন তার নিজের বিধানসভার জন্য, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সামগ্রিকভাবে সমস্তগুলোকে এক জায়গায় করে হাইকোর্ট পাঁচজন জজের যে বেঞ্চ তৈরি করেছেন সেখানে রায় দেন। কাজে প্রিয়াঙ্কা টিবরেওয়াল সেই লড়াইয়ের মধ্যেই ছিলেন এবং এখনও পর্যন্ত আমরা সবাই দেখেছি, যেহেতু বিজেপির নেত্রী তিনি এবং ভোটেও দাঁড়িয়েছিলেন 2014-এর পরে তিনি রাজনীতিতে এসেছেন এবং তিনি সামনের সারিতেই আছেন। কাজেই তিনি লড়াকু নেত্রী, একদম এক বাক্যে স্বীকার করেন এবং তাকে সবচেয়ে বেশি হাইলাইট বিজেপি করেছেন, কারণ যারা সব সামনে দাঁড়িয়ে লড়েছেন তাদের মধ্যে অবশ্যই প্রিয়াঙ্কা টিবরেওয়াল আছেন। কাজে তিনি একজন সুযোগ্য প্রার্থী এবং সুযোগ্য নেত্রী, এটা বলা যেতেই পারে। তো চলুন এবার আমরা তুল্যমূল্যভাবে দেখি এই লড়াইটা ঠিক কী হবে। দেখুন, আবারও বলছি, প্রথম থেকে বলছি, সবই অনুমান সাপেক্ষ, কিন্তু রাজনীতি একটা অঙ্ক। সেই অঙ্ক ভুল হতে পারে, ঠিকও হতে পারে, কিন্তু অঙ্কটা কি বলছে বলুন তো, একটু আমরা চলুন দেখে নিই।
এই দুজনের মধ্যে দাঁড়ালে আমাদের সামনে এসে যাচ্ছে যে কটা ফ্যাক্টর, সেটা হচ্ছে ছটা ফ্যাক্টর আপনাদের সামনে চলে এসছে। এই ছটা ফ্যাক্টরের প্রথম ফ্যাক্টরটাই হচ্ছে ব্যক্তিগত জীবন। ব্যক্তিগত জীবন যদি আপনারা দেখেন এই দুজনের, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা টিবরেওয়াল, দেখুন লড়াইটা দুজনের মধ্যেই হবে। সিপিএম প্রার্থী হিসেবে যাকেই দিন, সিপিএমের প্রার্থী এখানে কত ভোট পাবে না পাবে সেটা পরবর্তী কথা, কিন্তু যে দুটো ফ্যাক্টর হচ্ছে ব্যক্তিগত জীবন। একজনের বয়স প্রায় 66 বছর মমতা বন্দ্যোপাধ্যায়, আর একজনের 41 প্রিয়াঙ্কা টিবরেওয়াল। লড়াইয়ের দিক থেকে তারুণ্যতে ভরা হচ্ছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল, আর লড়াইয়ে পাকাপোক্ত একজন লড়াকু নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনেই নেত্রী, দুজনেই লড়াই লড়ছেন। এখানে দিলীপ ঘোষ ভালো বলেছেন, একজন মহিলা প্রার্থীর বিরুদ্ধে মহিলা প্রার্থীকে দাঁড় করানো হয়েছে, এটা তার স্ট্র্যাটেজি। কিন্তু মহিলা প্রার্থীর বিরুদ্ধে নন্দীগ্রামে মহিলা প্রার্থী না দিয়ে আমাদের শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছিলেন, সেটাই ছিল যোগ্য এবং সেটা ছিল উপযুক্ত। কারণ লড়াইটা মহিলা ভার্সেস নয়, মহিলা ভার্সেস যাকেই দাঁড় করানো, যেটা হচ্ছে ফ্যাক্টর। প্রিয়াঙ্কা টিবরেওয়াল যেখানে দাঁড়িয়েছিলেন সেটা পুরুষ দাঁড়িয়েছিলেন, সেখানে মহিলা দাঁড়াননি। কিন্তু এই ব্যাপারটা থেকে একটু সরে যায়, অর্থাৎ দুজনেই যোগ্য, মানে মহিলা। তো মহিলা প্রার্থী হিসেবে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলি। ব্যক্তিগত তার জীবনটা, তার বয়সটা আমি বললাম প্রায় 66 বছর পার, এবং ইনি হচ্ছেন 41 বছর। এবং দুজনেই, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, তার 1970 সাল থেকে প্রায় রাজনীতি করে আসছেন এবং রাজনীতি তার চলছে, অর্থাৎ ব্যক্তিগত জীবনে তিনি রাজনীতির বাইরে কিছু করেননি। ওদিকে প্রিয়াঙ্কা টিবরেওয়াল কিন্তু রাজনীতিতে এসেছেন 2014-তে। দুজনেই কিন্তু ব্যক্তিগত জীবনে আইন পাশ করেছেন, অর্থাৎ দুজনেই প্রায় এলএলবি পাশ করেছেন। এবং প্রিয়াঙ্কা টিবরেওয়াল এলএলবি পাশ করে তিনি রেগুলার প্র্যাকটিসের মধ্যে আছেন এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তিনি লড়াই লড়েন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে চলে আসেন, কাজে তিনি আর লড়াই লড়েননি। এই যে দুজনের ব্যক্তিগত জীবন। এবার চলে আসি রাজনীতি জীবনে, অর্থাৎ রাজনীতি। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাঁড়ানো প্রিয়াঙ্কা টিবরেওয়ালের রাজনীতি জীবন শুরু হয়েছিল কিন্তু 2014 সালে। 2014 সাল থেকে রাজনীতিতে প্রত্যক্ষভাবে জড়িয়ে আসেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় 1970 সালে, মানে আমাদের জন্মের আগে, মানে আমার জন্মের আগে, সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন থেকে রাজনীতি করেন এবং রাজনীতিতে তার অবদান আমরা সবাই জানি। সিপিএমকে সরানোর পেছনে যদি কারোর অবদান বেশি থাকে তাকে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার একভাবে লড়াই লড়ে যাওয়া, এবং সেই লড়াইটা আমরা দেখেছি। কাজে রাজনীতির লড়াইয়ের দিক থেকে যদি দেখেন আপনারা, তাহলে লড়াইটা যেটা লড়ে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা হচ্ছে সিপিএমের বিরুদ্ধে লাগাতার তিনি লড়াই লড়ে এসছেন এবং তার লক্ষ্যই ছিল সিপিএমের বিরুদ্ধে লড়াই লড়া। তার ঘোষিত প্রকল্প বা কি স্বপ্ন দেখিয়ে এসছেন সেসব কিছু নয়, তিনি জিতেও এসেছিলেন কিন্তু একটা জায়গা থেকে, যে সিপিএমের ওপর মানুষ যেরকম খেপে গেছিল সেখান থেকে তিনি কিন্তু জিতেছেন এবং সেখান থেকে তিনি জিততেন। অর্থাৎ তার রাজনীতি কেরিয়ারই ছিল বাম বিরোধিতা করা। এদিকে প্রিয়াঙ্কা টিবরেওয়াল যদি দেখি, উনি কিন্তু বিজেপির কার্যকর্তা বা কর্মীরা যারা চোট খেয়েছেন, মানে মারপার খেয়েছেন, যারা ঘর ছাড়া খুন হয়েছেন, তাদের জন্য লড়াই লড়েছেন, অর্থাৎ তিনিও লড়াই লড়েছেন। অর্থাৎ দুজনেই কিন্তু রাজনীতিগতভাবে লড়াইয়ের দিকে বিশ্বাসী। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘকালে পোড় খাওয়া রাজনীতিবিদ, সেটা তাকে প্লাস পয়েন্ট। এবং প্রিয়াঙ্কা টিবরেওয়ালের লড়াইটা নতুন, কিন্তু লড়াইটা কিন্তু টাফ, কারণ তিনি লাগাতার আইনের মারফতে চেষ্টা করে গেছেন যেভাবেই হোক এই সরকারকে আটকানো এবং সরকারের যে সমস্ত অপকর্ম আছে সেগুলোকে তুলে ধরা, যে সমস্ত অত্যাচার করেছে সেগুলোকে সামনে আনা। অর্থাৎ মানুষ যদি দেখে রাজনীতির জীবনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা টিবরেওয়ালের রাজনীতির জীবনটা ঠিক এইটা। এবার আসি তৃতীয় হচ্ছে সংগঠন, অর্থাৎ তৃণমূলের সংগঠন এবং বিজেপির সংগঠন। দেখুন, ভারতীয় জনতা পার্টি বা বিজেপির সংগঠন, আমরা যদি আপনি দেখেন নির্বাচনে যে হয়ে গেছে বিগত নির্বাচন, সেগুলো যদি দেখেন এবং লাগাতার যদি সংগঠন দেখেন, তাহলে দেখবেন তৃণমূল কংগ্রেসের ওখানে সংগঠন অনেক বেশি মজবুত। তার কারণ স্বাভাবিক, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং শুধু তাই না, তিনি ওখানকারই ঘরের লোক। সেখানে দাঁড়িয়ে তার সংগঠন এবং তার যে বাড়ির প্রভাবপত্র সেগুলো থাকবে, এবং তার ভাইয়েরাও অনেক, এবং তার ভাইপো সবাই মিলিয়ে বিরাট বড় একটা জায়গা সংগঠন করে দাঁড়িয়েছে। এবং রাজনীতির সংগঠন ওখানে ভবানীপুর এলাকায় তৃণমূলের আমরা কী বলবো প্রথম থেকেই ভালো, এবং কংগ্রেস ওখানে কিন্তু প্রবল আছে। যদি আপনারা একটু খেয়াল করেন রাজনীতি, যদি যারা বিশেষজ্ঞতা যদি খেয়াল করেন, যে 2016 নির্বাচন, অর্থাৎ যখন চন্দ্রকুমার বোস দাঁড়িয়েছিলেন বিজেপির তরফ থেকে, চন্দ্রকুমার বোস ছিলেন ফিটেস্ট ক্যান্ডিডেট, কিন্তু সেখানে দীপা দাসমুন্সি সেকেন্ড পজিশন নিয়েছিল কংগ্রেসের। কাজে কংগ্রেসের ওখানে একটা ভোট আছে এবং রাজনীতির সংগঠন কিন্তু ওখানে বিজেপির চেয়েও তৃণমূল কংগ্রেসের অনেকখানি বেশি। উল্টো দিকে বিজেপি যদি আপনি ভাবেন, ভবানীপুর এলাকাতে মন্ডল অফিস ছিল, ঠিক আমরা যেটা দেখেছি, আমার দেখা সেটা হচ্ছে
হরিশ পার্কের উল্টো দিকেই ছিল সাগর চৌধুরী বোধহয় তার বাড়িটা ছিল, তার বাড়ির সামনেটা ছিল মন্ডল অফিস। সেই মন্ডল অফিস বা ওয়ার্ড অফিস আমার এতটা মনে নেই, কিন্তু মন্ডল অফিস যতটা মনে হচ্ছে সেটাও কিন্তু নির্বাচন পরবর্তী হিংসায় ভাঙচুর হয়। তিনি মারা গেছেন, সাগরবাবু মারা গেছেন, এবং সেখানে অনেক কিছু গণ্ডগোল হয়, কিন্তু সেখানে সেভাবে প্রতিরোধ কিন্তু গড়ে ওঠেনি। অর্থাৎ বিজেপি সেভাবে সেখানে কিন্তু সাংগঠনিকভাবে কিছু করতে পারেনি, কিন্তু অন্যান্য প্রান্তে হয়েছিল। এটা হচ্ছে যদি আপনি সংগঠন দেখেন বিজেপি এবং তৃণমূলের সংগঠন, বিজেপির সংগঠনের চেয়ে তৃণমূলের সংগঠন ওখানে বেশি কারণ স্বাভাবিক হওয়া। একে তো সরকারে আছেন, প্রায় 10 বছর হয়ে গেছে, 15 বছর দিকে পা দিতে চলেছেন, সেখানে তাদের সংগঠন মজবুত হবে এবং ওখানকার লোকেরা এই সংগঠনের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত। কিন্তু তবুও এখানে বিজেপি কিন্তু ফল করেছিল ভালো, লড়াই ভালো হয়েছিল। এবার আসি চতুর্থতে। চতুর্থ হচ্ছে আপনাদের প্রচার। প্রচারের আলোতে প্রথম থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সামনে আছেন, কারণ প্রচার যেভাবে শুরু করেছেন, এবং মনে রাখবেন এই প্রচারে বিজেপিও কিন্তু পিছবে না। বিজেপিও এখানে চেষ্টা করবেন সব দিক থেকে প্রচার করা, কিন্তু এখানে গিয়ে কিছু পয়েন্টে আটকাচ্ছে। দেখুন কে কীভাবে বিশ্লেষণ করেছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি যতটা ভবানীপুরে চিনি, কারণ আমার দীর্ঘ সময়, আমি বারবার বলেছি আপনাদের, এর আগের যে ভিডিওটা যেটা আমি বিশ্বজিৎ সরকারকে রেকমেন্ড করেছিলাম, তার কারণই ছিল ভবানীপুরটা আমি খুব ভালো করে চিনি, কারণ ভবানীপুরে আমার জীবনের অনেকগুলো বছর কেটে গেছে এবং সেখানকার অলিগলি এবং পাড়ায় পাড়ায় বন্ধু আমার প্রচুর রয়েছে, এবং সেই বন্ধু নন বেঙ্গলি, বেঙ্গলি সবই আছে, এবং তাদের কাছ থেকে যে সমস্ত রিপোর্ট আমরা পেয়েছিলাম বা দেখেছি, সেখান থেকে দাঁড়িয়ে আপনাদের বলতে পারি যে প্রচারের জায়গায় কিন্তু তৃণমূল ধরধর করে এগিয়ে যাচ্ছে। তার কারণ তার প্রচারে যারা নামছেন তারা কিন্তু এলাকার লোক। কারা? ফিরহাদ হাকিম থেকে শুরু করে, ফিরহাদ হাকিম নিজের এলাকা চেতলা এবং খিদিরপুর একটা অংশে প্রচার করে যাচ্ছেন, অর্থাৎ তিনি ওই ওয়ার্ডটা ধরছেন। এবার বাকি যে ওয়ার্ডগুলো আছে সেগুলোতে প্রত্যেকটা জায়গায় ভালো ভালো লোককে নিয়ে আসছেন সাংগঠনিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারা প্রত্যেকে কিন্তু দায়িত্বে আছেন, এই মুহূর্তে সরকারের বিভিন্ন দায়িত্বে আছেন। কাজে সেই অ্যাডভান্টেজটা এরা নিচ্ছে এবং নিয়ে সেই প্রচারটা ক্রমাগত করে চলেছে। বিজেপির আগেই তারা কিন্তু প্রচারে নেমে পড়ে। বিজেপির প্রচারের জায়গাটা আস্তে আস্তে হয়তো তৈরি হবে। আপনারা যদি খেয়াল করেন, যারা একটু বিগত ইতিহাস যদি ঘাটেন, রাজনীতি ইতিহাস, তাহলে দেখবেন চন্দ্রকুমার বোসের সময় যেভাবে প্রচার করার চেষ্টা করা হয়েছিল, যে সমস্ত যুব ছেলেরা যারা চেষ্টা করেছিল তারা কিন্তু পারেনি, কোথাও একটা গাফিলতি হয়েছিল এবং অনেক জায়গায় গাফিলতি ছিল। সেই গাফিলতি কাটিয়ে উঠছে বিজেপি, কারণ বিজেপির এখন সবাই মিলে নামছেন। আপনারা দেখতেই পাচ্ছেন তথাগত রায়, যাকে বারবার বলা হয়েছিল যে তিনি বিজেপির বিরুদ্ধে এখন বলছেন, বিজেপির বিরুদ্ধে যে কথাগুলো বলছে সেগুলো কথাগুলো হয়তো সাংগঠনিকভাবে ঠিক, সেগুলো বলছেন, কিন্তু তিনিও পর্যন্ত নামবেন বলে দেখিয়েছেন, মানে তিনি বলেছেন, এবং তার কাছে প্রিয়াঙ্কা টিবরেওয়াল গিয়েছিল এবং গিয়ে তার কাছ থেকে আশীর্বাদ নিয়েছে। কাজেই সেখানে দাঁড়িয়ে প্রচারে নামতে পারেন কিন্তু তথাগত রায় থেকে শুরু করে সবাই, এবং তথাগত রায় কিন্তু ভোটে দাঁড়িয়েছিলেন। এবার তথাগত রায় এবং বিজেপির আরও যারা যারা আছেন ক্যাম্পেইন করবেন, যে তার স্টার ক্যাম্পেইনিং, এখানে গিয়ে একটা ধাক্কা খেয়েছেন বাবুল সুপ্রিয়। অর্থাৎ বাবুল সুপ্রিয়র নামটা তাকে না জানিয়ে নাকি রাখা হয়েছিল, এটা নিয়ে হাইলাইট করেছে বিভিন্ন নিউজ চ্যানেল। এই নিউজ চ্যানেলগুলো, অর্থাৎ যারা বলো তথাকথিত মিডিয়া, তারা বিভিন্নভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেভারিং করবেন এবং সেই প্রচারটা কিন্তু ব্যাপক হচ্ছে, আপনারা খেয়াল করছেন। কারণ প্রথম থেকেই বলছে বিজেপি এখনও ক্যান্ডিডেটই দিতে পারলো না, এটা চালিয়ে গেছে বেশ কিছুদিন। এবার দেওয়ার পরে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে অন্যরকম, অর্থাৎ টুকটাক করে চলছে। এবার মনে রাখবেন এইখানে দাঁড়িয়ে এই যে প্রচারের জায়গায় বিজেপির চেয়ে তৃণমূল একটু এগিয়ে আছে, কারণ হচ্ছে তৃণমূল আগে থেকে প্রচার করছে এবং তৃণমূল সেখানে প্রচার করতে পারছে, কারণ তৃণমূল তার সমস্ত সরকারি যন্ত্রকে ইউজ করছে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই বিভিন্ন মাধ্যম, যাদেরকে আমরা বলি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাকে ইউজ করছে। অর্থাৎ এখানে তৃণমূল বেশি ইউজ করছে। এবার দেখতে হবে বিজেপির হয়ে স্টার প্রচারে কারা কারা আসছেন। আশা করা যায় অমিত শাহ বা নরেন্দ্র মোদী এরা কেউ আসবেন বলে আমার মনে হচ্ছে না, যদিও আসতেই পারেন, কারণ সেটা বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার। তবুও তারা চেষ্টা করবেন প্রচার করার জন্য এবং প্রচার হবে বলে আমার মনে হয়। মনে রাখবেন এখানে কিন্তু নন বেঙ্গলি এলাকাও আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এলাকায়, অর্থাৎ ভবানীপুর যেখানে দাঁড়িয়েছে, সেখানে শিখ সম্প্রদায়ের লোকেরাও আছেন, মানে যাদেরকে আমরা বলি পাঞ্জাবি বলি আর কি, তারাও যেরকম আছেন, এমনি বিহারিভাষীও আছেন, গুজরাটভাষীও আছেন, উড়িষ্যাভাষীও আছেন, এরকম অনেকেই আছেন কিন্তু ওখানে রয়েছেন এবং তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং তাদেরকে বিভিন্ন জায়গায় তাদের পকেটগুলো ভারী, সেগুলোকে নিয়ে চিন্তা করা হবে। আর পকেট ভারী মানে টাকা পয়সা পকেট ভারী, মানে ওই পকেটগুলো আর কি নন বেঙ্গলি এলাকায় ভর্তি আছে, সেটা নিয়েও চেষ্টা চলবে। দুজনেই চেষ্টা করবেন প্রচার করা এবং বিজেপি চেষ্টা করবে এগুলোতে আঘাত করা, যার জন্য অর্জুন সিংকে নিয়ে আসা হচ্ছে দায়িত্ব নিয়ে। এবার প্রশ্ন হচ্ছে ফ্যাক্টর, 5 নম্বর ইস্যু। ফ্যাক্টরটা কি? এখানে কি ফ্যাক্টর কাজ করবে?
দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াচ্ছেন একটাই কারণ, সেটা হচ্ছে তাকে মুখ্যমন্ত্রী মানে এমএলএ হয়ে মুখ্যমন্ত্রী হতে হবে, নয়তো তার মুখ্যমন্ত্রীর পদটা হারিয়ে যাবে। প্রিয়াঙ্কা টিবরা লড়াই লড়ছেন বিজেপির হয়ে। দেখুন, আপনাকে সার্বিকভাবে বলি, এখানে কিন্তু কোনো মানে ব্যক্তি একটা যে ভোট, সিম্পাথি ভোট, এসব ব্যাপারটা কিন্তু এখানে আর নেই। এখানে টোটাল ভোটটা হচ্ছে রাজনীতির লড়াই। এখানে যে সিম্পাতির ভোটটা, যেটা আমি বারবার বলেছিলাম, অভিজিৎ সরকারের দাদাকে দাঁড় করালে যে সিম্পাতির ব্যাপারটা আসছে, যদিও আমার বলাটা মানে কোনো মানে রাখে না, কারণ আমার মতো মানুষের কথা তো ভারতীয় জনতা পার্টি শুনবে না। তারা অন্য চ্যানেলকে প্রমোট করে, অন্য সব কিছুকে প্রমোট করে, কাজে আমার কথা হাওয়াতেই চলে যায়। তো ভারতীয় জনতা পার্টির যদি এই যে ইমোশনের জায়গাটা, যে মানুষের যে ইমোশন ছিল, সেটা নিয়ে যদি ভাবতেন ভালো হতো মনে হয়। যাই হোক, বাদ দিন, এখানে রাজনীতির লড়াইটা হচ্ছে। রাজনীতির লড়াই হবে কিন্তু রাজনীতিগতভাবে। এখানে প্রত্যেকটা মানুষ কিন্তু ভোট দেবেন শুধুমাত্র রাজনীতির জন্য, অর্থাৎ রাজনীতিতে কে আসবে কে যাবে। এখানে ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিততেই হবে, কারণ তাকে মুখ্যমন্ত্রী হতে হবে, অর্থাৎ তিনি মুখ্যমন্ত্রী থাকবেন এবং প্রমাণ করে দেবেন তিনি জিতছেন। তো যাই হোক, তা তিনি সেখানে লাফাচ্ছেন। এদিকে প্রিয়াঙ্কা টিব্রয়েল যেখানে দাঁড়িয়ে আছেন, সেখান থেকে দাঁড়িয়ে তিনি লড়াই লড়ছেন এবং তার সঙ্গে সবাই নামবে। বিজেপির যারা পুরনো, যারা নতুন, সবাই নামবেন, এটা আশা করা যায়। তবু কি সাবোতাজ হবে না? হলেও হতে পারে, না হলেও হতে পারে। সবাই নামছেন। এই হাসি খুশি মহিলাটি, যিনি লড়াইও লড়েন এবং হাসি খুশি মুখ সবসময় দেখতে পাই আমরা, তিনি লড়াই লড়বেন এবং তার সঙ্গে সবাই নামছেন, এটা আমরা জানি। বিভিন্ন জন বিভিন্নভাবে, বিভিন্ন সংগঠন, ভারতীয় জনতা পার্টি তার সঙ্গে সঙ্গে ওখানে মনে রাখবেন ভবানীপুর এলাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিজেপির বিভিন্ন সংগঠন কিন্তু রয়েছে, মানে বিজেপির বলবো কেন, সঙ্গে সংগঠন, তারাও হয়তো নামতে পারে, নামতেও পারে। অর্থাৎ সবাই মিলে মিলিত হওয়ার চেষ্টা করবেন প্রিয়াঙ্কা টিব্রয়েলকে জেতানো। এটা হচ্ছে ওখানকার ফ্যাক্টর হবে। এই রাজ্যে থাকা বিভিন্ন কিছু জায়গায় হয়েছে অত্যাচার, হিংসা, এসবের বিরুদ্ধে মানুষকে বোঝানো এবং মানুষকে বুঝিয়ে সেই ভোটটাকে নিয়ে আসাই হচ্ছে বিজেপির কাছে কাজ। এবং মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টাই করবেন জেতার জন্য এবং তার সমস্ত সিস্টেমকে তিনি ইউজ করবেন। এবার প্রশ্ন হচ্ছে কৌশল। দেখুন, কৌশল ছাড়া যুদ্ধে জেতা যায় না। সেই কৌশলটা কি আজকে আপনারা জেনেছেন কোনো কোনো চ্যানেল থেকে, যে জয় মাতাদি স্লোগান তুলছেন ফিরাদ হাকিম, জয় শ্রীরাম, জয় মাতাদি, জয় বাংলা ছিল, আবার জয় মাতাদি। এই স্লোগান তোলা ব্যাপারটাকে কিন্তু কৌশলের মধ্যে ফেলা যাচ্ছে না। কৌশলটা কি? অর্থাৎ জিততে গেলে আমি বললাম না, স্ট্র্যাটেজি তৈরি করতে। সেই স্ট্র্যাটেজিটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন যে স্ট্র্যাটেজি, যেটা আমি আপনাদের কাছ থেকে বলছি, মানে আমি এতক্ষণ ধরে, এতটা যে সময় আমাদের গেছে, সকালে পারতাম ভিডিওটা করতে, অর্থাৎ এই আন্দাজে বলা, বিরাট লড়াই লড়বেন, বিরাট কিছু করবেন, বিরাট কিছু করবেন, এটা বলে দিতে পারতাম আমিও ভিডিওর ভিউ, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। কিন্তু না, সত্যিটা আপনাদের বলি, এই মুহূর্তে যা খবর, যেরকম যা পাচ্ছি ছোটো ছোটো জায়গা থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে যা আসছে, ভবানীপুরে কী কৌশল এগোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৌশলটা হচ্ছে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছেন, দেখুন, জিতুক বা হারুক, ক্ষমতায় থাকবে কিন্তু তৃণমূল। কাজে তৃণমূল যদি ক্ষমতায় থাকে এবং আপনারা যদি ভোট না দেন, যে ওয়ার্ড থেকে ভোট কম পাবে সেই ওয়ার্ডের উন্নতি হবে না। বোঝা যাচ্ছে? আমার কথা অনেকে ডিনাই করতে পারেন, অনেকে বলতে পারেন ভুলভাল বলছি। বড় বড় নিউজ চ্যানেল, বড় বড় ইউটিউব চ্যানেল, বড় বড় বার্তা দিয়েছে আপনাদের, শুনেছেন আপনারা। আমার কাছে ছোটোখাটো বার্তা, যেটা হচ্ছে আসল সত্যি। মানুষকে এটাই বোঝানো হচ্ছে যে যেই আসুক, যদি প্রিয়াঙ্কা টিব্রয়েলও জেতে, মানে তখন কিন্তু প্রিয়াঙ্কা টিব্রয়ের নামও আসেনি, তারা বলছিল যে তৃণমূলের বিজেপির যেই জিতুক, যেই আসুক, সে কিন্তু মুখ্যমন্ত্রী হবে না, রাজ্য চালাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল, কিন্তু তখন এলাকার উন্নতি হবে না। মনে রাখবেন, প্রতিটা পাড়ায় তৃণমূলের কিন্তু একটা করে মাথা রয়েছে। সেই মাথাগুলো বোঝানোর চেষ্টা করছে আমার পাড়ার উন্নতি করতে গেলে একমাত্র রাস্তা হচ্ছে তৃণমূলকে দেওয়া। এমনিতেই যে সমস্ত জায়গায়, যে এলাকায় বিজেপি বেশি ভোট পেয়েছিল, রুদ্রনীল ঘোষ যে ভোটগুলো পেয়েছিল, সেই এলাকায় বোঝানোর চেষ্টা চলছে যে এই এলাকাগুলো এমনি টার্গেট হয়ে আছে, আগামী দিনে যাতে সেই টার্গেট না থাকে, ভোটটা যাতে ওখানেই পড়ে সেটা দেখো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেও কি আর হারলেও কি, মুখ্যমন্ত্রী কিন্তু তৃণমূলই হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তৃণমূলের কোনো ডিসিশন হয় না। কাজেই এই পাড়ার উন্নতি বা এই সব কিছু হবে না। পৌরসভায় জিতে আছে, মানে পৌরসভা যদিও ভোট হয়নি, তবুও সব জায়গায় ক্ষমতায় আছে কিন্তু তৃণমূল। কাজে সব উন্নতি করতে গেলে তাদেরই হাত ধরতে হবে। যে কথায়, অর্থাৎ এইরকম টাইপের কথায় কিন্তু আমি যে জায়গায় একসময় ভোট করিয়েছি সেখানে দেখেছি এই কথাটা কিন্তু মানুষ খায়, অর্থাৎ নেয়, যে জিতবে তো আলটিমেটলি তৃণমূল, এবং সেটাই চলছে তৃণমূলের কৌশল। অর্থাৎ মানুষকে বোঝানো
হারুক বা জিতুক, হারলে পরে এখানে কাজ আর হবে না, কিন্তু জিতলে এখানে কাজ হবে। কাজে মানুষকে তৃণমূলমুখী করার এই কৌশল কিন্তু তৃণমূল অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছে, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ডিক্লেয়ারের আগে থেকে। ঠিক শুনছেন, আগে থেকে। প্রশ্ন হচ্ছে এবার বিজেপির কি কৌশল। বিজেপির কৌশল থাকবে, বা যেটাকে চেষ্টা করছেন সেটা হচ্ছে অর্জুন সিংকে দায়িত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে বিজেপি কিন্তু চিন্তা করে নিয়েছে যে নন বেঙ্গলি ভোটকে কনভার্ট করা। মনে রাখবেন, এখানে দাঁড়িয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর একটা কাজ করেছেন। সেটা কি রাজনীতিতে আমি বলছি না, কৌশল দরকার আছে। কোয়েল মল্লিকের স্বামীকে দিয়ে তিনি নমিনেশনে মনোনয়নপত্রতে তিনি যাকে রেকমেন্ডেশন তার জন্য তাকে করেছেন, আমরা শুনতে পাচ্ছি। কোয়েল মল্লিকের স্বামী মানেই একজন পাঞ্জাবি, মানে শিখ, অর্থাৎ তিনি ঠিক জায়গাটায় নক করেছেন। গণেশ চতুর্থীর দিনটাকে বেঁচেছেন, সেটাও ঠিক। অর্থাৎ তিনি সমস্ত কিছু কিন্তু ঠিক জায়গায় নিয়ে যাচ্ছেন, অর্থাৎ তার কৌশল নন বেঙ্গলি এলাকা প্রভাবিত করার জন্য। একদিকে যেরকম চেতলায়, আপনারা সবাই জানেন যে ফিরাদ হাকিম ওখানে কিন্তু চেতলায় থাকেন এবং চেতলাটা তার এলাকার মধ্যে পড়ে, সেখানে কাজ করবেন। দ্বিতীয় হচ্ছে যে বিভিন্ন যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু নন বেঙ্গলি মানুষগুলোকে বোঝানো শুরু হয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কৌশলটা কিন্তু কাজে লাগাচ্ছে, যেটা আমাদের বিজেপির অর্জুন সিং থেকে শুরু করে যাকে নামানোর চেষ্টা চলছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু অর্জুন সিং যে কাজগুলো করার চিন্তা করছেন সেইগুলো করতে পারবেন, তিনি বিভিন্ন জায়গায় যাবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই কৌশলটা কিন্তু অলরেডি অ্যাপ্লাই করেছেন। অর্থাৎ সব দিকটাই মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটছেন, মানে নামছেন, এবং তিনি একটা জিনিস বুঝিয়ে দিয়েছেন যে আত্মসন্তুষ্টিতে ভোগার জায়গা নেই, যেটা বিজেপির মাইনাস পয়েন্ট ছিল। এখন অবশ্য নেই, কারণ বিজেপি এখন নিজে বুঝে গেছে লড়াইটা লড়তে হবে। প্রশ্ন হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে কৌশল করতে করতে যেখানে যাচ্ছে বিজেপিকে করতে হবে গুজরাটি ভোটকে এক জায়গায় করা। কিন্তু প্রশ্ন এখানে একটাই আসছে, তারা কি ভোট দিতে যাবে? কারণ এই পুরো নির্বাচনটা কি আর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিয়ে হবে? এই সমস্ত কিছু প্রশ্নের মধ্যে ঘুরপাক খাচ্ছে কৌশলটা। ভোটে কি হতে পারে আমরা একটা আশা করি না। মনে রাখবেন, এই যে ভোটটা হয়েছিল, অর্থাৎ এই গত যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে কত লোক টোটাল ভোট দিয়েছিল জানেন কি আপনারা? বলে দিচ্ছি। টোটাল ভোট দিয়েছিল 1,27,536 জন 2021-এ, 1,27,536 জন। যেখানে দাঁড়িয়ে শোভনদেব চট্টোপাধ্যায় পেয়েছিলেন 73,505 ভোট, রুদ্রনীল ঘোষ পেয়েছিলেন 44,786 ভোট, আর কংগ্রেসের শাহাবুদ্দিন নাকি দাঁড়িয়েছিলেন একজন কংগ্রেসিক দাঁড়িয়েছেন, তিনি পেয়েছিলেন 5,211, এবং বাকি অনেকে দাঁড়িয়েছিল নির্দল ফিরদল, নোটায়ও প্রায় 1,500 মতো ভোট পড়েছিল। সব মিলিয়ে ভোট হয়েছিল কিন্তু ভোট পড়েছিল 1,27,536। মজার ব্যাপার হচ্ছে এইটাই কিন্তু 2016-তে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন তখন কত ছিল। 2016 নির্বাচনে মনে রাখবেন এই কেন্দ্রে ভোট পড়েছিল 1,37,475টা, অর্থাৎ 1,37,435 জন ভোট দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে 65,520 ভোট পেয়েছিলেন, শোভনদেব চট্টোপাধ্যায় পেয়েছিলেন এইবারে 73,505, মানে প্রায় 8,000 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ে এগিয়ে আছেন, মানে ভোট পেয়েছেন। কিন্তু সেখানে ফ্যাক্টর ছিল অনেকগুলো। এক তো দীপা দাসবংশী তখন দাঁড়িয়েছিলেন কংগ্রেসের মতো, পেয়েছিলেন 40,219টা ভোট, আবার চন্দ্রকুমার বোস পেয়েছিলেন 26,299টা ভোট। সব মিলিয়ে আপনার যারা নির্দল ফিরদল ছিল সব মিলিয়ে ওখানে নোটাও পড়েছিল খুব কম, 600 ভোট পড়েছিল। সব মিলিয়ে 1,37,475টা ভোট পড়েছিল। এবারে কিন্তু কম পড়েছে। কত কম পড়েছে? প্রায় 10,000। এবারে 1,27,536, তখন ছিল 1,37,475, মানে 900 সামথিংয়ের, 9,000 ওপরে, 9,900 ওপরে কাছাকাছি। এই যে 10,000 কাছাকাছি প্রায় ভোট পড়েনি, অর্থাৎ ভোট দিতে মানুষ যায়নি। কারণ কি ছিল? কারণ আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন সেই সময় করোনা নিয়ে কীভাবে বলা হয়েছিল। প্রায় 10,000 লোক ভোট দেয়নি, এই 10,000 ভোট কিন্তু আবার যুক্ত হবে। ফ্যাক্টর হচ্ছে যেটা, সেটা হচ্ছে কংগ্রেস বা সিপিএম এখানে দাঁড়িয়েছে এখন, তারা কতটা ভোট রাখতে পারছে। রুদ্রনীল ঘোষ যতটা ভোট পেয়েছিলেন, প্রিয়াঙ্কা টিব্রালকে তার চেয়ে বেশি যাবেন। দেখুন, সে সময় ফ্যাক্টর ছিল যে ক্ষমতা আসতে চলেছে বিজেপি, মানুষ ঢেলে ভোট দিয়েছিল। এবারে কিন্তু ক্ষমতায় বিজেপি আসছে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর দরকার আছে, এইটা ভেবে কজন ভোট দেবেন, এটাও একটা ফ্যাক্টর। এই সমস্ত ফ্যাক্টরগুলো কিন্তু সামনে আসছে। আবারও একটা কথা বলছি, যে ইমোশনাল ব্যাপারটা ছিল সেটা রাজনীতির ছুরিতে কেটে দেওয়া হয়েছে। অর্থাৎ ইমোশনালের যে ব্যাপার, মানুষের মধ্যে ইমোশন কাজ করে, বাঙালি তো বিশেষ করে, নন বেঙ্গলি একই কথা।
ইমোশনের জায়গাটা কিন্তু নষ্ট হয়ে গেছে। কারণ ইমোশন তখনই কাজ করতো যদি অভিজিৎ সরকার বিশ্বজিৎ সরকারকে দাঁড় করানো হতো। আবারও বলছি, শেষেও বলছি, মানে প্রথমে বলেছিলাম, শেষেও বলছি, বিশ্বজিৎ সরকার দাঁড়ালে ফিরহাদ হাকিম যদি বলতো কে এই বিশ্বজিৎ সরকার, খায় না মাথায় মাকে, লোক বলতো ছি, এই কথাটা আপনার মুখে শোভা পায় না, কারণ সে অভিজিৎ সরকার, যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, রাজনীতির হত্যা করা হয়েছিল তার দ্বারা। যাই হোক, রাজনীতির কাঁচিতে কেটে বাদ হয়ে গেছে ইমোশনের গল্প থাকে না। একজন আমার আপনজন লিখেছেন হয়তো যে এসব ইমোশনের গল্প চলে না, রাজনীতির জায়গা চলে। জানি না, বাঙালি আজও ইমোশনে কিন্তু চলে। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মানুষ ঝোঁকে ইমোশনে, রাজনীতি বুঝে নয়। রাজনীতি বুঝলে পরে বাংলার বুকে পরিবর্তন আমরা দেখতাম, কিন্তু রাজনীতি কজন বোঝে সেটাও বড় কথা। তো এবার কলকাতাবাসীরা কতটা রাজনীতি বোঝেন, কারণ কলকাতায় একটা সিটও হারেনি তৃণমূল, পরিষ্কার সত্যি। তারা বোঝে আমার এলাকায় কী হবে। এই ফ্যাক্টরগুলোকে কাজে লাগিয়ে বিজেপিকে এগোতে হবে, অর্থাৎ বিজেপিকে এবার এইখানে দাঁড়িয়ে লড়াই লড়তে হবে। ইমোশনাল কোনো জায়গা এখানে নেই। রাজনীতির লড়াই রাজনীতিগতভাবে হবে। দিলীপ ঘোষ থেকে শুরু করে সবাই নামবেন, এবং তথাকথিত একটা কথা খুব ভালো বলেছেন, এবার যেন কেউ মেরে দেবো পুঁতে দেবো এইসব কথা না বলে, অর্থাৎ আস্ফালন না পায়। ইঙ্গিত স্পষ্ট কাকে বলছেন। যাই হোক, এই সমস্ত নিয়ে আমরা সার্বিকভাবে যদি দেখি, মমতা বন্দ্যোপাধ্যায় কি শোভনদেব চট্টোপাধ্যায়ের ভোটকে ছাপিয়ে যাবেন, যা পেয়েছেন, মানে ৭৩,০০০কে ছাপিয়ে যাবেন, ৫০৫টা ভোট। রুদ্রনীল ঘোষের চেয়ে বেশি ভোট পাবেন কি প্রিয়াঙ্কা টিব্রেয়াল, এইটাই এখন দেখার বিষয়। আর সিপিএমের যিনি দাঁড়িয়েছেন তিনি ঠিক কত ভোট পান, কংগ্রেসের সেই 2016 ভোট কি 40,000 ভোট তিনি পাবেন, যদিও কংগ্রেস এখানে নেই, তার ভোট কোথায় যাবে? মনে রাখবেন, আবারও বলছি, বারবার বলছি, কংগ্রেসের একটা ভোট কিন্তু ছিল, বড় ভোট, যেটা আপনারা জানেন হয়তো, সেটা সুইং করেছিল 2021 নির্বাচনে বিজেপির দিকে অনেকটাই। এবার দেখার ব্যাপার কি হয়। আর 10,000 ভোট আরও এক্সট্রা পড়বে, অর্থাৎ তারা নামবে, সবাই নামানোর চেষ্টা করা হবে। এই সমস্ত কিছু নিয়েই রুদ্রবার্তা সার্বিকভাবে রইল। বিচার আপনারা করবেন, কমেন্টস আপনারা করবেন, গালাগালি দেওয়ার হয় গালাগালি দেবেন, কিন্তু এটাই সত্যি। কত ভোটে মমতা ব্যানার্জি জিতবেন সেটা দেখার বিষয়। ৭৩,৫০৫কে টপকাতে পারবেন কি, যেটা শোভনদেব চট্টোপাধ্যায় করেছিল? তৃণমূলের একটাই স্লোগান আছে, 50,000-এর নিচে, মানে 50,000-এর ওপরে ভোটে হারাবো, জিতে বেরোবো। সেটা কি সত্যি হয়ে যাবে? নাকি রুদ্রনীল ঘোষের জায়গায় দাঁড়ানো প্রিয়াঙ্কা টিব্রেয়াল আরও অনেক ভোট পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেবেন? দেখার বিষয়। রাজনীতির শেষ কথা কখনোই হয় না, রাজনীতি চলতেই থাকে রাজনীতির আবর্তে। আর আমরা, অর্থাৎ আপনি আমরা সেই লোক যারা রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। চলো নাসি, ভালো থাকবেন। পরবর্তী রুদ্রবার্তায় অবশ্যই দেখবেন প্রত্যেকটা সে পৌরসভায় ভোট হচ্ছে না, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় নামছেন ভোটের জন্য, কেন? এই নিয়ে প্রতিবেদন। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, রোজ দেখুন রুদ্র বার্তা।